24 আগস্ট 2001 আটলান্টিক মহাসাগরের মাঝখানে ৩৯,০০০ ফুট উচ্চতায় ৩০৬ জন মানুষ নিয়ে একটি বিমান হঠাৎ নীরব হয়ে গেল। দুটি শক্তিশালী ইঞ্জিনই বন্ধ। অন্ধকার সমুদ্রের ওপর শুধু হাওয়ার সাথে লড়াই করে এগিয়ে চলেছে একটি ধাতব দৈত্য। এ যেন কোনো অদৃশ্য শক্তির অভিশাপ, কিন্তু এর আসল রহস্য অলৌকিক নয়, যান্ত্রিক। এক অদৃশ্য ক্র্যাক যা কেউ দেখতে পায়নি। 20 আগস্ট 2001 ফ্লাইটের 4 দিন আগে টরন্টো পিয়ারসন এয়ারপোর্টের মেইনটেনেন্স হ্যাঙ্গারে দাঁড়িয়েছিল সিজিটস। এই 2 বছরের নতুন এয়ারবাস A330/243 তার 10,000তম ফ্লাইট আওয়ার সম্পূর্ণ করেছে, কিন্তু যখন রুটিন চেক হয় বিমানটির, তখন ফিল্টারে পাওয়া যায় কিছু অদ্ভুত ধাতব চিপস অয়েল। এটি ছিল ইঞ্জিনের সমস্যার ইঙ্গিত, কিন্তু কোথায় টেকনিশিয়ানরা খুঁজে পেলেন না। তাই সিদ্ধান্ত নেওয়া হলো পুরো ডান ইঞ্জিনটাকেই বদলে দেওয়া হবে। রোলস রয়েস সার্ভিস বুলেটিন অনুযায়ী হাইড্রোলিক পাম্প রিপ্লেসমেন্টের সময় বিশেষ সাবধানতার প্রয়োজন, কিন্তু সেই রাতে কম্পিউটার সিস্টেম ম্যালফাংশনের কারণে সার্ভিস বুলেটিনের সম্পূর্ণ নির্দেশনা দেখাই হয়নি। সেই দিন ছিল উইকেন্ড শিফট, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর উপস্থিত ছিলেন না। এমতো অবস্থায় টেকনিশিয়ান ভুল পার্টস ব্যবহার করলেন, একটি 3 ইঞ্চি পাইপ, যা পরবর্তীতে হাইড্রোলিক লাইনের সাথে ফিউল লাইনের সংঘর্ষ ঘটাতে থাকবে। কেউ জানতো না সেই রাতে বিমানটিতে ভুলবশত বসানো হয়েছিল একটি টাইম বোমা। 23 আগস্ট 2001 টরন্টো পিয়ারসন এয়ারপোর্ট থেকে রানওয়ে 24L দিয়ে স্থানীয় সময় 8:52 ইউটিসি টাইম 12:52-তে সিজিটস নিজের 7 ঘন্টার যাত্রা শুরু করে। গন্তব্য লিসবন, পর্তুগাল। প্লেনটিতে ছিল 293 জন যাত্রী, 13 জন ক্রু মেম্বার, মোট 306 জন। অধিকাংশ যাত্রী ছুটির পর পর্তুগাল ফিরে যাচ্ছেন, অনেকে আবার ইউরোপ ভ্রমণের জন্য যাচ্ছেন। তারা জানেন না এই রাতে তাদের জীবনের সবথেকে ভয়াবহ ও অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। বিমানটি 2 বছরের পুরনো এয়ারবাস A330/243। 17 মার্চ 1999 সালে এটি প্রথম ফ্লাইট নেয়। 362 সিটের কনফিগারেশনের এই বিমানে দুটি রোলস রয়েস টেন্ট 772B60 ইঞ্জিন রয়েছে। প্রত্যেকটি ইঞ্জিন 316 কিলো নিউটন শক্তি উৎপন্ন করতে সক্ষম। এদিকে ককপিটে 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিশে ছিলেন। তার ছিল 16,800 ফ্লাইট আওয়ারের অভিজ্ঞতা, যার মধ্যে 796 ঘন্টা এই A330-তে। কিন্তু তার একটি অন্ধকার অতীতও ছিল। 1983 সালে গাঁজা পাচারের জন্য তার 5 বছরের সাজা হয়েছিল, যার মধ্যে 16 মাস তিনি জেল খেটেছিলেন। 1986 সালে মুক্তি পেয়ে আবার ফিরে এসেছিলেন পাইলটিংয়ে। জেলে থাকাকালীন তিনি পড়াশোনা করেছিলেন এরোডাইনামিক্স নিয়ে, যার ফলে তার বিশেষত্ব ছিল গ্লাইডিং। পিশের পাশেই বসেছিলেন ফার্স্ট অফিসার ডার্ক ডিজাগার, মাত্র 28 বছর বয়স, 4,800 ফ্লাইট আওয়ার এবং 386 ঘন্টা A330-র অভিজ্ঞতা। ডিজাগার ছিলেন তরুণ, উৎসাহী, কিন্তু এখনও অনভিজ্ঞ দুর্যোগ ব্যবস্থাপনায়। টেক অফের সময় বিমানে ছিল 46.9 টন জ্বালানি, নিয়মের চেয়ে 4.5 টন বেশি। এই অতিরিক্ত জ্বালানি নিয়ে যাওয়া হয়েছিল সাবধানতা হিসাবে, কারণ আটলান্টিক ক্রসিংয়ে আবহাওয়া পরিবর্তন হতে পারে। কিন্তু আরও জ্বালানি মানে আরও ওজন, আরও ওজন মানে কম গ্লাইড রেশিও। ফলে যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে বিমান নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারবে না। বেশি জ্বালানি নিরাপদ, কিন্তু একই সাথে ঝুঁকিপূর্ণ। যাত্রা শুরুর প্রথম 4 ঘন্টা একদম স্বাভাবিক, আবহাওয়াও ভালো, তাই যাত্রীরা ঘুমিয়ে পড়ছিল অধিকাংশই। কেবিনে পরিবেশিত হচ্ছিল রাতের খাবার। ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরা ব্যস্ত সার্ভিসে, কয়েকজন যাত্রী সিনেমা দেখছেন, কেউ বই পড়ছেন। ককপিটে পাইলটরা রুটিন রেডিও কমিউনিকেশন করছেন সান্টা মারিয়া ওশান্টিক কন্ট্রোলের সাথে। এনএটি মানে নর্থ আটলান্টিক ট্র্যাক অনুসরণ করে এগিয়ে চলেছে বিমান। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে ইঞ্জিনের গভীরে একটি মাইক্রোস্কোপিক ক্র্যাক ধীরে ধীরে বড় হচ্ছে, প্রতিটি ভাইব্রেশনে, প্রতিটি প্রেশার চেঞ্জে। এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, প্লেনটি এখন ইউটিসি টাইম জোনে প্রবেশ করেছে, তাই এখন থেকে আমি সময় ইউটিসি অনুযায়ী উল্লেখ করব। ভোর 4:38। ফ্লাইটের 3 ঘন্টা 46 মিনিট পর ডান ইঞ্জিনের ফুয়েল লাইনে
3 ইঞ্চি লম্বা ক্র্যাক তৈরি হয়। জ্বালানি ঝরতে শুরু করলো প্রতি সেকেন্ডে। কিন্তু এই লিক কেউ দেখতে পারছিল না, দেখতে পাওয়ার কথাও না। অন্ধকার রাতে 39,000 ফুট উচ্চতায় বাতাসের গতিতে জ্বালানি তাৎক্ষণিক বাষ্প হয়ে যাচ্ছে। কোনো ধোঁয়া নেই, কোনো আগুন নেই, কোনো গন্ধ নেই। ফুয়েল ফ্লো ইন্ডিকেটরে দেখা যাচ্ছে স্বাভাবিক কনজামশন, কারণ ইঞ্জিন এখনো সচল। লিকের পরিমাণ ইঞ্জিনের কনজামশনের তুলনায় অপেক্ষাকৃত কম, তাই ক্যাম্প সিস্টেম কোনো সতর্কবার্তা দিচ্ছে না। প্রায় 25 মিনিট ধরে এই অবস্থা চলল। 25 মিনিট পর 500 থেকে 600 কেজি জ্বালানি হারিয়ে গেল নীরবে। ভোর 5:03, লিক শুরুর 26 মিনিট পর ক্যাপ্টেন পিশে লক্ষ্য করলেন ক্যাম্প ডিসপ্লেতে অদ্ভুত রেটিং। বাম ইঞ্জিন অয়েল টেম্পারেচার 110 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক। অয়েল প্রেশার 80 PSI, এটাও স্বাভাবিক। ডান ইঞ্জিন অয়েল টেম্পারেচার 65 ডিগ্রি সেলসিয়াস, অস্বাভাবিক কম। অয়েল প্রেশার 150 PSI, অস্বাভাবিক বেশি। এই অস্বাভাবিক রিডিং আসলে ফুয়েল লিকের পরোক্ষ প্রভাব ছিল। অতিরিক্ত কোল্ড ফুয়েল হিট এক্সচেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে অয়েল ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু পিশে ভাবলেন এটা হয়তো ফলস রিডিং। তিনি মন্টেরিয়ালে এয়ার ট্রানজিট মেইনটেনেন্স কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করলেন। সেখান থেকে বলা হলো পরিস্থিতি মনিটর করতে। এদিকে বিমানের অটোমেটিক ফিউল ম্যানেজমেন্ট সিস্টেম নিজের মতো কাজ করে যাচ্ছিল। ট্রিম ট্যাঙ্ক থেকে জ্বালানি হস্তান্তরিত হতে লাগলো মেইন ট্যাঙ্কে, যা স্বাভাবিকের চেয়ে অনেক আগে শুরু হয়েছিল। কিন্তু এই ব্যাপারটা পাইলটের নজরে আসেনি, কারণ তারা ব্যস্ত ছিল অয়েল প্রেশার অ্যানোমালি নিয়ে। ক্যাম্প সিস্টেম শুধু টেক্সট বেসড ওয়ার্নিং দিতে পারত, ভিজুয়ালি এটি দেখাতে পারত না যে ফিউল লিক হচ্ছে। এটি ছিল A330 একটি ডিজাইন লিমিটেশন। যাই হোক, 5:33 মিনিটে ক্যাম্প স্ক্রিনে উজ্জ্বল হয়ে ফুটে উঠল ফিউল ইমব্যালেন্স। বাম উইং ট্যাঙ্ক 9,500 কেজি, ডান উইং ট্যাঙ্ক 6,500 কেজি, অর্থাৎ 3,000 কেজি। এটা অস্বাভাবিক। A330-তে সাধারণত দুই ট্যাঙ্কের মধ্যে পার্থক্য 1,500 কেজির বেশি হয়ই না। ক্যাপ্টেন পিশে তৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন ক্রসফিট ভ্যালু খুলে দিয়ে বাম ট্যাঙ্ক থেকে ডান ইঞ্জিনে জ্বালানি সাপ্লাই করা হবে। কিন্তু এখানেই হলো ভয়াবহ ভুল। ফিউল ইমব্যালেন্স চেকলিস্টে স্পষ্ট লেখা ছিল ওয়ার্নিং, ইফ ফিউল লেক সাসপেক্টেড, অ্যাকমপ্লিশ ফিউল লেক প্রসিডিওর ফার্স্ট। কিন্তু পিশে চেকলিস্ট দেখলেন না, তিনি তার মনের থেকে কাজ করলেন। তার অভিজ্ঞতা বলছিল ইমব্যালেন্স ঠিক করবার জন্য ক্রসফিট করতে হবে। কিন্তু তার যেটা ভাবা উচিত ছিল সেটা হলো ডান উইং ট্যাঙ্কে জ্বালানির পার্থক্য হলো কেন। এটা না ভেবেই তিনি ক্রসফিট করলেন, ফলে লিকিং ট্যাঙ্কে আরও জ্বালানি পাঠালেন, ফলে লিক আরও দ্রুত হতে শুরু করলো। ক্রসফিট ভ্যালু খোলবার পর লিক দ্বিগুণ হারে বাড়তে থাকে। এখন প্রতি মিনিটে প্রায় 100 থেকে 150 কেজি জ্বালানি হারিয়ে যাচ্ছে। ফিউল ট্যাঙ্কের লেভেল কমতে লাগলো ভয়াবহ গতিতে। 5:45, মোট জ্বালানি বেঁচেছিল 11,000 কেজি। প্রত্যাশিত 19,500 কেজির চেয়ে 8,500 কেজি কম। এই মুহূর্তে পিশে বুঝলেন লিসবন পৌঁছানো অসম্ভব। তৎক্ষণিক বিমানের পথ ডাইভার্ট করতে হবে। সব থেকে কাছের এয়ারপোর্ট আজোরেসের লাজেস এয়ারবেস, দূরত্ব 300 নটিক্যাল মাইল। 5:48, অবশেষে ক্যাপ্টেন পিশে বুঝলেন আর দেরি করা যাবে না। তাৎক্ষণিক রেডিওতে কল করলেন। উদ্বিগ্ন কণ্ঠে তিনি বললেন, সান্টা মারিয়া কন্ট্রোল, এয়ার ট্রানজিট 236 হেভি, আমাদের জরুরি ভিত্তিতে আজোরেসের লাজেস এয়ারপোর্টে যেতে হবে, জ্বালানি এমার্জেন্সি। এয়ার ট্রাফিক কন্ট্রোল তাৎক্ষণিক জবাব দিলেন, ট্রানজিট 236 হেভি, বুঝতে পেরেছি, সরাসরি লাজেসে যেতে পারেন, 35,000 ফুট উচ্চতায় নেমে আসুন। কিন্তু এখানেই ঘটল অদ্ভুত ব্যাপার। বিমানটি হঠাৎ 14 ডিগ্রি ভুল দিকে মোড় নিল। কেন? আসল সমস্যা ছিল অটো পাইলট সিস্টেমে। বিমানের কম্পিউটার ভুল পথ দেখাচ্ছিল ট্রু হেডিং এবং ম্যাগনেটিক হেডিং এর গোলমেলে। 2 মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোল আবার কল করলো। ট্রানজিট 236 হেভি, আপনি 230 ডিগ্রি ম্যাগনেটিক হেডিং এ যান। কিন্তু ক্যাপ্টেন পিশে জবাব দিলেন না। কেন? তিনি তখন ব্যস্ত ছিলেন জীবন মৃত্যুর হিসাব কষতে। কত জ্বালানি বাকি, কত দূর যেতে পারবেন, লাজেস পৌঁছানো আদৌ কি সম্ভব? প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, প্রতিটি ভুল হতে পারে শেষ ভুল।
ক্যাপ্টেন পিশে এবার চূড়ান্ত চেষ্টা করলেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের বললেন, জানলা দিয়ে তাকিয়ে দেখুন বিমানের বাইরে কিছু অস্বাভাবিক দেখা যাচ্ছে কিনা। কিন্তু 29,000 ফুট উচ্চতায় ঘুটঘুটে অন্ধকার রাতে কি বা দেখা যাবে? তার উপর জ্বালানি বাষ্প হয়ে গেলে কোনো দৃশ্যমান চিহ্ন থাকেই না। ক্রুরা ফিরে এসে জানায় যে কিছুই দেখা যাচ্ছে না। 5:08 হঠাৎ স্ক্রিনে জ্বলে উঠল লো লেভেল চূড়ান্ত সতর্কবার্তা। দুটি ট্যাঙ্কেই জ্বালানি প্রায় শেষ। প্রতিটি ট্যাঙ্কে মাত্র 1,600 কেজি জ্বালানি বাকি, মানে মোট জ্বালানি 3,300 কেজিরও কম। এদিকে গন্তব্যে পৌঁছাতে লাগবে প্রায় 30 থেকে 40 মিনিট। পিশে এবার নিশ্চিত হলেন এ এক মরণ ফাঁদ। সকাল 6:13 ফার্স্ট অফিসার ডিজাগার চিৎকার করে বললেন, ডান ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, জ্বালানি শেষ। ডান ইঞ্জিনের আগুন নিভে গেল। এখনো গন্তব্য 150 নটিক্যাল মাইল দূরে। তাৎক্ষণিক বিমান নামতে লাগলো 33,000 ফুটে। একটি ইঞ্জিন দিয়েই উঠতে হবে এখন। বাম ইঞ্জিনের উপর চাপ বেড়ে গেল। ডিজাগারের কণ্ঠ দৃঢ়, কিন্তু ভেতরের আতঙ্ক নিয়ে কন্ট্রোল রুমে জানালেন, মেডে মেডে মেডে, এয়ার ট্রানজিট 236 হেভি, আমাদের ইঞ্জিন বিকল, লাজেসের দিকে যাচ্ছি। এয়ার ট্রাফিক কন্ট্রোল সাথে সাথে জবাব দেন, বুঝতে পেরেছি, অনুমতি দেওয়া হলো। সকাল 6:26 ডিজাগারের দৃঢ় কণ্ঠ কন্ট্রোল রুমে জানান দিল, বাম ইঞ্জিনও বন্ধ হয়ে গেছে। বিমানের নিজস্ব কোনো শক্তি নেই। সম্পূর্ণ বিমানটি এখন গ্লাইড করছে। 33,000 ফুট উচ্চতা। গন্তব্য থেকে এখনো 65 নটিক্যাল মাইল দূরে। কোনো ইঞ্জিন নেই, কোনো বিদ্যুৎ নেই, কোনো হাইড্রোলিক নেই, শুধু একটি ছোট্ট যন্ত্র, র্যাম এয়ার টারবাইন, হাওয়ার শক্তিতে সামান্য বিদ্যুৎ তৈরি করে প্রয়োজনীয় যন্ত্রগুলো চালু রেখেছে। সকাল 6:31 অক্সিজেন মাস্ক নেমে এলো। কেবিনে চাপ নেই, বাতাস নেই। যাত্রীরা বুঝতে পারলেন কিছু ভয়াবহ ঘটেছে। ঘোষণায় শুধু বলা হলো কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা যাত্রীদের শেখাতে লাগলেন কিভাবে বসতে হবে, লাইফ জ্যাকেট কোথায়, জরুরি দরজা কোনগুলো। অন্ধকার কেবিনে শুধু জরুরি আলো, ভয়ার্ত চোখ, নীরব প্রার্থনা। A330 বিমানের গ্লাইড অনুপাত 19.1, মানে 1,000 ফুট উচ্চতায় 19,000 ফুট এগিয়ে যেতে পারে। প্লেনটি যেহেতু 33,000 ফুট উচ্চতায় অবস্থান করে আছে, তাই থিওরিটিক্যাল ম্যাক্সিমাম গ্লাইড ডিস্টেন্স হবে 33 × 19 = 6,27,000 ফুট, প্রায় 102 নটিক্যাল মাইল। অর্থাৎ খাতায় কলমে প্লেনটি গ্লাইড করতে করতে লাজেসে টেক অফ করতে পারবে, কিন্তু বাস্তব ছিল ভিন্ন। কোনো ফ্ল্যাপ নেই, কোনো স্পয়লার নেই, কোনো রিজার্ভ থ্রাস্ট নেই। নাকের চাকা ঘোরানো যাচ্ছে না, শুধু লেজের পাতা আর দিক নির্দেশক নিয়ে বিমানটিকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এখানেই কাজে এলো পিশের অতীত অভিজ্ঞতা। জেলে থাকাকালীন সময়ে তিনি গ্লাইডার বিমানের বায়ুগতিবিদ্যা নিয়ে গভীর পড়াশোনা করেছিলেন। তিনি জানতেন 4টি মূলনীতি। সর্বোত্তম গ্লাইড গতি বজায় রাখতে হবে, অতিরিক্ত উচ্চতা নষ্ট করতে হবে, হাওয়ার হিসাব রাখতে হবে, অবতরণের সময় গতি নিয়ন্ত্রণ করতে হবে। যে মানুষটির অন্ধকার অতীত ছিল, সেই অতীতের জ্ঞানী আজ 306 জনের জীবন বাঁচাবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই গণিত কি যথেষ্ট হবে মৃত্যুর বিরুদ্ধে লড়তে? 6:26 থেকে 6:45, মানে 19 মিনিট। বিমানে একমাত্র শব্দ, হাওয়ার সাথে বিমানের ঘর্ষণ। ককপিটে শুধু র্যাটের সামান্য ইলেকট্রিক পাওয়ার। প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে কাজ করছে মিনিমাল মোডে। রেডিও কমিউনিকেশন চালু। এমন সময় লাজেস এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার থেকে আওয়াজ এলো, ট্রানজিট 236, আমরা আপনাদের রাডারে দেখতে পাচ্ছি। আপনারা এয়ারপোর্ট থেকে 8 মাইল দূরে দক্ষিণ পশ্চিম দিকে আছেন। উচ্চতা 11,000 ফুট। ক্যাপ্টেন পিশে সাথে সাথে জবাব দিলেন, বুঝতে পেরেছি, আমরা বাম দিকে 360 ডিগ্রি ঘুরছি উচ্চতা কমানোর জন্য। এই 360 ডিগ্রি ঘোরা এবং SOA ঘোরাটা ছিল এক অসাধারণ পাইলটিং কৌশল। আসলে কি হয়েছিল, পিশে বুঝতে পেরেছিলেন তার হাতে অতিরিক্ত উচ্চতা আছে, কিন্তু এই উচ্চতা অপচয় করতে হবে খুবই সাবধানে। যদি খুব তাড়াতাড়ি নামেন, বিমানের গতি বেড়ে যাবে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। আর যদি খুব ধীরে নামেন,
দূরত্ব কমে যাবে, এয়ারপোর্ট পৌঁছানোই যাবে না। তাই তিনি করলেন কি, বৃত্তাকার ঘোড়া আর এস আকারে বাঁক নিলেন। এতে অতিরিক্ত উচ্চতা কমে গেল, কিন্তু বিমানের মূল্যবান শক্তি নষ্ট হলো না। এই কৌশল শুধু বইয়ে পড়ে শেখা যায় না, এর জন্য চাই বছরের পর বছরের অভিজ্ঞতা আর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সেই মুহূর্তে পিশে প্রমাণ করলেন তিনি শুধু একজন পাইলট নন, একজন শিল্পী। লাজেস এয়ারবেসের মিলিটারি কন্ট্রোল রুমে তখন পুরো টিম রাডার স্ক্রিনের সামনে বসে আছে। তারা দেখতে পাচ্ছেন বিমানটি প্রতি মিনিটে 2000 ফুট করে নামছে। দ্রুত ক্যালকুলেশন করে তারা বুঝলেন এই গতিতে বিমান আর মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে সমুদ্রে পড়ে যাবে। কন্ট্রোলার জরুরিভাবে জিজ্ঞাসা করলেন, ট্রানজিট 236, আপনারা কি এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন? পিশে সাথে সাথে জবাব দিলেন, হ্যাঁ, আমরা রানওয়ে দেখতে পাচ্ছি। সকাল 6:45, রানওয়ে 10,000 ফুট দীর্ঘ, কিন্তু পিশে জানতেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতিতে অবতরণ করতে হবে। কোনো ফ্ল্যাপ নেই, তাই বিমান আরও দ্রুত গতিতে স্টল করবে। কোনো স্পয়লার নেই, তাই লিফট কমানো যাবে না। কোনো রিভার্স থ্রাস্টও নেই, হাইড্রোলিকের চাপ অবশিষ্ট ছিল না, তাই ল্যান্ডিং গিয়ারকে নামানো হলো শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির ভরসায়। টাচডাউন স্পিড ছিল 200 নট, স্বাভাবিকের চেয়ে 50% বেশি। রানওয়ের শুরু থেকে 1030 ফুট পর প্রথম স্পর্শ, কিন্তু বাউন্স। বিমান লাফিয়ে উঠল, পিশে নিয়ন্ত্রণ রাখলেন। দ্বিতীয়বার মাটি স্পর্শ করল 2800 ফুট পয়েন্টে। সর্বোচ্চ ব্রেকিং চালু, কিন্তু অ্যান্টি স্কিড সিস্টেম কাজ করছে না, ব্রেক মডিউল সিস্টেমও নেই। 8টি মূল চাকা লক হয়ে গেল, টায়ার ঘষতে লাগলো। মাত্র 140 মিটারের মধ্যে সব টায়ার পুরোপুরি ফুটো। চাকাগুলো ধাতব অ্যাক্সেল পর্যন্ত ক্ষয় হয়ে গেল। ধাতব চাকা রানওয়ের সাথে সংঘর্ষণে আগুনের ঝলকানি ছুটাতে লাগলো, কিন্তু তবুও ব্রেক প্রেসার বজায় রাখা হলো। 10,000 ফুট রানওয়ের 7,600 ফুট পয়েন্টে অবশেষে থামল এয়ার ট্রানজিট ফ্লাইট 236। বাকি ছিল মাত্র 2,400 ফুট রানওয়ে। এইভাবে সেই যাত্রায় রক্ষা পেল 306 জন মানুষের জীবন। আটলান্টিকের মাঝখানে অন্ধকার রাতে কোনো ইঞ্জিন ছাড়া এই অসম্ভবটাই সম্ভব করেছিল দুই পাইলট। আজও এটি বিশ্বের দীর্ঘতম পাওয়ারলেস গ্লাইড ল্যান্ডিংয়ের রেকর্ড। কিন্তু এটা শুধু রেকর্ড নয়, মানুষের সাহস আর তার দক্ষতার এক অমর কাহিনী। পিশে হিরো হয়েছিলেন, কিন্তু তদন্তে তাকে আংশিক দায়ী করা হয়েছিল। অর্ডার অফ কানাডা পেয়েছিলেন, কিন্তু সমালোচনাও সহ্য করতে হয়েছিল। 2009 সালে তার উপর একটি ফিল্ম তৈরি হয়েছিল, পিশে দ্য ল্যান্ডিং অফ এ ম্যান। 2017 সালে তিনি শেষমেশ অবসর নেন। এখন মোটিভেশনাল স্পিকার হিসাবে কাজ করেন। এই বিমান দুর্ঘটনা যেমন রিয়েল লাইফে হিরো তৈরি করেছিলেন, তেমনি বিমান শিল্পেও বিপ্লব এনে দিয়েছিল। আর কখনো যেন এমন ভয়াবহ পরিস্থিতি না ঘটে, সেই জন্য 4টি বড় পরিবর্তন আনা হয়েছিল বিমান শিল্পে। প্রথমত, জ্বালানি পর্যবেক্ষণ ব্যবস্থা। এখন রিয়েল টাইম ফিউল লিক ডিটেকশন সিস্টেম রয়েছে, মানে জ্বালানি লিক হওয়ার সাথে সাথেই পাইলটরা সতর্কবার্তা পাবেন। দ্বিতীয়ত, রক্ষণাবেক্ষণ নিয়ম। বর্তমানে প্লেনের গুরুত্বপূর্ণ সিস্টেমে কাজ করবার সময় কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর থাকা বাধ্যতামূলক, আর কোনো উইকেন্ডে একা কাজ করার সুযোগ নেই। তৃতীয়ত, ক্রু প্রশিক্ষণ। এখন সিমুলেটর ট্রেনিংয়ে গ্লাইডিং শেখাটা বাধ্যতামূলক। প্রতিটি পাইলটকে শেখানো হয় যদি 2টি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে কি করতে হবে। চতুর্থত, জরুরি সরঞ্জাম, উন্নত ব্যাকআপ পাওয়ার সিস্টেম। এখন বিমানে আরও শক্তিশালী এমার্জেন্সি পাওয়ার রয়েছে। ধারাবাহিকভাবে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে পরিবর্তন হতে থাকলেও এটা বলা যেতে পারে যে এই শিল্প সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত নয়, বাকি সকল পরিবহন ব্যবস্থার মতোই। অতি সম্প্রতি আমাদের দেশের এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এর দুর্ঘটনা তার জলজান্ত একটি উদাহরণ। আপনাদের মধ্যে অনেকেই আমাকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 117 নিয়ে ভিডিও বানাতে বলেছিলেন, কিন্তু দেখুন, দুর্ঘটনা সম্পর্কে আমরা সবাই অবগত। আমিও ছিলাম ব্রেকে, তাই তাৎক্ষণিক ভিডিও বানানো সম্ভব হয়নি। নতুন করে এখন এ বিষয়ে বলার কিছুই নেই। তবে এই ঘটনাটির তদন্ত শেষ হওয়ার পরে নিশ্চয়ই অদ্ভুত দশে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এর সাথে কি হয়েছিল, কার দোষ ছিল এর পেছনে, তা নিয়ে ভিডিও আসবেই। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন। বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সর্বশেষে সুস্থ থাকুন, খুশিতে থাকুন।